সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের ৫৫ নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন ৪ যুগের সিন্ধুক। কলমে রয়েছে অর্ণব চ্যাটার্জি, কণ্ঠে আমি চন্দ্রিকা। শুরু হচ্ছে আমাদের আজকের নতুন অ্যাডভেঞ্চার প্রবণ গল্প। কলকাতার গড়পাড় রোডের এক পুরনো বাড়ি। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছে। আকাশে বিদ্যুতের ঝলকানি, জানালার কাছে বৃষ্টির টুপটাপ শব্দ। সারা বাড়ি ঘুমিয়ে পড়েছে, শুধু তোপসে বসে আছে চিলেকোঠাতে। পুরনো বই আর কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে তার চোখ পড়ল ধুলোয় ঢাকা এক কাঠের সিন্ধুকের ওপর। সিন্ধুকটা খানিকটা অন্যরকম। ৪ কোণে ৪টি অদ্ভুত খোদাই। এক কোণে একটা ছোট্ট পাখি, এক হাসি মুখ দুষ্টু ছেলের ছবি। এক কোণে 2 গায়ক বাদক, আর এক কোণে একটা ম্যাগনিফাইং গ্লাস। তোপসে ফিসফিস করে বলল, হে আবার কেমন সিন্ধুক। ঠিক তখনই আকাশ ফুঁড়ে বজ্রপাত। এক ঝলক বিদ্যুতের আলো সিন্ধুকটার গায়ে পড়তেই ফুটে উঠল একটা লাইন, গল্প বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকি। তোপসের বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তালাটা ছুঁতেই হঠাৎ খটাস করে তালাটা নিজে থেকেই খুলে গেল। কিন্তু সিন্ধুকের ভেতরে কোনো সোনাদানা ছিল না। আছে শুধু একটা পুরনো বই। বইয়ের মলাটে লেখা সন্দেশের হারিয়ে যাওয়া পাতা। তোপসে বইটা খুলতে চিলেকোঠার সব ঘড়ি একসাথে বাজতে শুরু করলো। টিক 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 টিক। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। চারিদিক নিস্তব্ধ। এমন নীরবতাতে যেন সময় নিজেই চুপটি করে থেমে গেছে। পরক্ষণেই বইয়ের ভেতর থেকে উড়ে বেরোতে লাগলো অসংখ্য বাংলা অক্ষর। অ, আ, ই, ওই, ক, খ, গ, ঘ। অক্ষরগুলো বাতাসে ঘুরতে ঘুরতে এক বিশাল আলোর ঘূর্ণি তৈরি করলো। তোপসে কিছুটা পিছিয়ে যেতে গেল, কিন্তু ততক্ষণে ভারী দেরি হয়ে গেছে। ঘূর্ণিটা তাকে টেনে নিল নিজের ভেতরে। যখন তোপসের জ্ঞান ফিরল, সে নিজেকে এক অদ্ভুত জগতে আবিষ্কার করলো। আকাশে বই ভাসছে, নদীর জলে বয়ে যাচ্ছে কবিতা, গাছের ডালে ডালে ঝুলছে গল্প, দূরে কোথাও সুর ভেসে আসছে। মোরা দুজনাই রাজার জামাই। তোপসে তাকিয়ে দেখলো একজন গান গাইছে আর একজন ঢোল বাজাচ্ছে। গুপি আর বাঘা। গুপি হেসে বলল, ওরে বাঘা, মনে হচ্ছে নতুন অতিথি এসেছে। বাঘা বলল, তাহলে একটা গান ধরা যাক। ঠিক তখনই আকাশ থেকে উড়ে এসে বসলো একটা টুনটুনি। গান পরে হবে, আগে বিপদ সামলাও। তোপসে হতবাক। সে যেন বাংলা সাহিত্যের ভেতর এসে পড়েছে। হঠাৎ একটা গাছের মাথা থেকে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে নেমে এলো একটা ছেলে। আমি আগেই বলেছিলাম একদিন সব গল্প গোলমাল হয়ে যাবে। পাগলা দাশু। তোপসে অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? দাশু উত্তর দিল, আমি থাকি যেখানে, ঝামেলা সেখানে। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এবং ঝামেলা যেখানে থাকে সেখানে রহস্যও থাকে। সবাই ঘুরে তাকালো। দূরে দাঁড়িয়ে ফেলুদা, হাতে সেই পুরনো বই। ফেলুদা এগিয়ে এসে বলল, বিষয়টা অত্যন্ত গুরুতর। ফেলুদা সবাইকে নিয়ে একটা বিশাল বটগাছের নিচে বসলো। সে বলল,
তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো, এটা কোনো সাধারণ রাজ্য নয়। এটা কল্পনা, গল্প, ছড়া আর স্বপ্নের রাজ্য। রায় পরিবারের সমস্ত সৃষ্টি এখানে বেঁচে থাকে। টুনটুনি, গুপি বাঘা, পাগলা দাশু, আমি, সবাই। তোপসে অবাক হয়ে বলল, তাহলে বিপদটা কি? ফেলুদা গম্ভীর হয়ে গেল। কেউ একজন এই রাজ্যের স্মৃতি মুছে দিতে চাইছে। যদি সে সফল হয়, মানুষ আমাদের ভুলে যাবে, আর মানুষ ভুলে গেলে চরিত্ররাও হারিয়ে যাবে। ঠিক তখনই আকাশ কালো হয়ে উঠল। বইয়ের পাতাগুলো ছিঁড়ে উঠতে লাগলো। কবিতার সেই ছোট্ট নদী শুকিয়ে যেতে শুরু করলো। গল্প ভরা গাছগুলো একে একে বিবর্ণ হয়ে গেল। দূরে দেখা গেল এক বিশাল কালো অবয়ব। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তার নাম বিস্মৃতিরাজ। সে গর্জে উঠল, মানুষ এখন আর বই পড়ে না, তারা গল্প ভুলে গেছে, তারা কল্পনা ভুলে গেছে, এবার তোমাদেরও ভুলে যাবে। গুপি আর বাঘা সামনে এগিয়ে এলো। গুপি বলল, ভূতের রাজা আমাদের 3টে বর দিয়েছিলেন। বাঘা বলল, আজ তার একটা কাজে লাগানোর সময় এসেছে। দুজন একসাথে গান ধরল। সুরে সুরে চারিদিক কেঁপে উঠল। বিস্মৃতিরাজ কিছুক্ষণের জন্য থেমে গেল। সেই সুযোগে টুনটুনি উড়ে গিয়ে তার মাথার মুকুটটা খুলে আনলো। পাগলা দাশু বলল, এবার মজা দেখ। সে কোথা থেকে একটা ব্যাঙ এনে মুকুটের ভেতর ঢুকিয়ে দিল। মুকুট মাথায় পড়তেই বিস্মৃতিরাজ রেগে আগুন। সবাই হেসে গড়াগড়ি, কিন্তু হাসির মধ্যেই বোঝা গেল এবার তাকে হারানো যাবে না। ফেলুদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি বুঝতে পেরেছি, ওর শক্তি মানুষের বিস্মৃতি। যত মানুষ গল্প ভুলবে, ও তত শক্তিশালী হবে। তোপসে বলল, তাহলে ওকে এবার হারাবো কি করে? ফেলুদা মৃদু হেসে বলল, গল্প মনে করিয়ে দিয়ে। তখন গুপির গান, বাঘার ঢোল, টুনটুনির সাহস, দাশুর কল্পনা, ফেলুদার বুদ্ধি আর তোপসের কৌতূহল একসঙ্গে মিলে গেল। আকাশে তৈরি হলো এক বিশাল আলোর বই। বইটার পাতায় লেখা ফুটে উঠল, যে জাতি গল্প ভুলে যায়, সে নিজের স্বপ্নও ভুলে যায়। আলোর ঝলকানিতে কেঁপে উঠল পুরো রাজ্য। বিস্মৃতিরাজ পিছিয়ে যেতে লাগলো। তার বিশাল শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। একসময় সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আবার আলো ফিরল। বইগুলো নিজেদের জায়গায় ফিরে এলো। নদীতে কবিতা বইতে লাগলো। গাছে গল্প ফুটলো। কল্পনার রাজ্য যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তোপসে লক্ষ্য করলো সবাই চুপ, কেউ কথা বলছে না। তার হঠাৎ মনে হলো যাত্রা বোধহয় শেষ হতে চলেছে। সে ধীরে ধীরে বলল, তাহলে এবার কি আমাকে ফিরে যেতে হবে? ফেলুদা মৃদু হেসে বলল, সব রহস্যেরই একটা শেষ থাকে তোপসে। দাশু সঙ্গে সঙ্গে বলল, তবে আমার ধারণা শেষের পরেও একটা শুরু থাকে। সবার মুখে হাসি ফুটল। গুপি তানপুরোটা বুকে জড়িয়ে বলল, আমরা যতদিন গল্পের পাতায় আছি, ততদিন মানুষ আমাদের মনে রাখবে। বাঘা নিচু গলায় বলল, কিন্তু যখন কেউ বই খোলে না, তখন খুব একা লাগে। তোপসের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ভাবল, কত গল্প, কত চরিত্র, কত স্বপ্নকে মানুষ ধীরে ধীরে ভুলে যাচ্ছে।
ঠিক তখনই টুনটুনি এসে তার কাঁধে বসলো। আমরা কাগজে থাকি না, আমরা থাকি মানুষের কল্পনায়। মানুষ যতদিন স্বপ্ন দেখবে আমরা ঠিক ততদিনই বেঁচে থাকবো। তোপসে বলল, আমি কথা দিচ্ছি তোমাদেরকে ভুলতে দেব না। আমি আবার তোমাদের গল্প পড়ব, অন্যদেরও পড়াবো। চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। গুপি, বাঘা, টুনটুনি, পাগলা দাশু সবার শরীর ধীরে ধীরে আলোর মতো স্বচ্ছ হয়ে গেল। তোপসে আতঙ্কিত হয়ে বলল, তোমরা কোথায় যাচ্ছ? ফেলুদা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। আমরা কোথাও যাচ্ছি না। যখনই কোনো ছেলে বা মেয়ে কৌতূহল নিয়ে একটা বই খুলবে, যখনই কেউ নতুন করে স্বপ্ন দেখবে, আমরা আবার ফিরে আসব। দাশু বলল, আর যদি খুব মন খারাপ হয়, একটা হযবরল পড়ে নিও। গুপি বলল, একটা গান গেয়ে নিও। বাঘা বলল, আর ঢোল না থাকলে টেবিল পিটিয়েও তাতেই হবে। সবাই হেসে উঠল। তোপসের চোখে তখন জল, কারণ সে বুঝেছে কিছু বিদায় আসলেই বিদায় নয়। পরক্ষণেই সব কিছু ঝাপসা হয়ে গেল। তোপসে আবার সেই পুরনো চিলে কোঠায়। বাইরে বৃষ্টি থেমে গেল। জানালা দিয়ে ভোরের আলো ঢুকছে। সিন্দুকটা বন্ধ, কিন্তু তার পাশে পড়ে আছে একটা ছোট্ট পালক, একটা ঢোলের কাঠি, একটা কলম আর একটা ম্যাগনিফাইং গ্লাস। তোপসে মুচকি হাসল। সে জানে সেই দিনের ঘটনা স্বপ্ন ছিল না, কারণ দূরে কোথাও ভেসে আসছে এক পরিচিত সুর। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিন বর, 1 2 3, জবর জবর দিন বর, 1 2 3। আর সেই সিন্দুকের গায়ে তখনও ঝলমল করছে সেই কথাগুলো। গল্প বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকি। আজ তবে এখানেই শেষ করলাম আমাদের নতুন সাহিত্যে মোড়া ও কল্পনা জগৎ থেকে ঘুরে আসা একটা সুন্দর গল্প, 4 যুগের সিন্ধুক। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পের সন্ধানেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো এক পর্বে। নমস্কার।